This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেডিক্লেম এই শব্দটার সঙ্গে এখন সবাই পরিচিত, না হয় উপায় বাকি। চিকিৎসার খরচ যেভাবে দিন দিন বাড়ছে তাতে বিপদে আপদে স্বাস্থ্য বীমার উপরেই তো আমজনতা ভরসা করে, কিন্তু সেখানেও কি চোরাগলি? প্রশ্নটা উঠছে কারণ সেই রকমই তো তথ্য আমাদের হাতে এসেছে। রিপোর্ট বলছে অনেক ক্ষেত্রে ক্লেম করার পরও টাকা দিতে গড়িমসি করছে বীমা সংস্থাগুলি। অনেক সময় আবেদন নাকচি হয়ে যাচ্ছে, ফলে হাসপাতালে রোগীর স্বাস্থ্যের পাশাপাশি পকেট দেখেও পরিবারের দুশ্চিন্তা বাড়ছে। এখন প্রশ্ন হলো, কেন মেডিক্লেম থাকা সত্ত্বেও হয়রানির শিকার হতে হবে গ্রাহকদের? ঘরে ঘরে রোগভোগ লেগেই রয়েছে, পাল্লা দিয়ে বাড়ছে চিকিৎসার খরচও। হিমশিম এই অবস্থায় তাই কষ্ট করে হলেও মোটা টাকা দিয়ে মেডিক্লেম বা স্বাস্থ্য বীমা কেনেন গ্রাহকরা। কিন্তু তারপরেও কি 100% নিশ্চিত হওয়া যাচ্ছে? কারণ প্রতিদিনই খরচ বাড়ছে। স্বাস্থ্য বীমার প্রিমিয়াম যেমন বাড়ছে, তথ্য বলছে একই সঙ্গে পাল্লা দিয়ে আবেদন বাতিলও হচ্ছে। গত আর্থিক বছরে মেডিক্লেম নিয়ে রিপোর্ট বলছে দেশে প্রায় 1,20,000 কোটি টাকার ক্লেম জমা পড়ে। বীমা সংস্থাগুলি ক্লেম মঞ্জুর করেছে 80,000 কোটি টাকার একটু বেশি, মানে 30% ক্লেম বাতিল করেছে স্বাস্থ্য বীমা সংস্থাগুলো। 12% ক্ষেত্রে ক্লেম জমা নেওয়াই হয়নি। বীমা নিয়ন্ত্রক সংস্থা IRD এর বার্ষিক রিপোর্টে উঠে এসেছে উদ্বেগজনক এই পরিসংখ্যান। কি কারণে বীমা সংস্থাগুলো গ্রাহককে টাকা দেয়নি সে ব্যাপারে রিপোর্টে কিছু বলা হয়নি। তবে সামান্য ভুল হলেই টাকা দেয় না মেডিক্লেম সংস্থা, অথচ চিকিৎসার খরচ বহু গুণ বেড়ে যাওয়ায় ভরসা তোই স্বাস্থ্য বীমায়। অনেকেই কষ্ট করে প্রিমিয়াম জমা দেন, তাই ক্লেম না পেলে তাদের অথই জলে পড়তে হয়। প্রশ্ন হলো, মেডিক্লেম থাকা সত্ত্বেও নিয়মিত প্রিমিয়াম দেওয়ার পরেও কেন দরকারের সময় টাকা পাওয়া যায় না? বেসরকারি স্বাস্থ্য বীমা কোম্পানির একাংশের যুক্তি, গ্রাহকরা বহু ক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্সের পলিসির শর্তগুলো জানেন না, ফলে যে টাকা তাদের পাওনা নয় তারা সেটাই দাবি করেন। স্বাভাবিকভাবেই তাই ক্লেম বাতিল হয়। পাল্টা হেলথ ইন্স্যুরেন্স রেগুলেশনের সঙ্গে যুক্ত আধিকারিকরা বলছেন, বহু মানুষের পক্ষেই পলিসির সব শর্ত পড়ে বোঝা সম্ভব নয়। পলিসি বিক্রির সময় বীমা সংস্থাগুলো কড়াকড়ি করে না, অথচ টাকা মেটানোর সময় যত নিয়মের ফাঁস শক্ত হয়। বেশিরভাগ মানুষই জানেন না যে কোন কোন বিষয়গুলো এই পলিসির মধ্যে কভারেজ রয়েছে, কোন কোনগুলো কভারেজ নেই। এজেন্ট রয়েছেন, তারা ওই কাগজে সই করিয়ে নিয়ে চলে যান, তারা এটা কখনোই পরিষ্কারভাবে বলেন না। মেডিক্লেম কোম্পানিগুলোর আরও বেশি প্রফেশনাল হওয়া উচিত, যে ক্লেম সেটেলমেন্টের একটু মানবিকভাবে করা উচিত। তাহলে উপায় কি? বিশেষজ্ঞদের পরামর্শ, এজেন্টের মুখের কথা বিশ্বাস করে স্বাস্থ্য বীমা কেনা যাবে না। পলিসি ডকুমেন্ট যতটা সম্ভব ভালোভাবে পড়ে তারপর সিদ্ধান্ত নিন। এজেন্টকে বারবার প্রশ্ন করে খুঁটিনাটি সব কিছু জেনে নিন। প্রেসক্রিপশন, ডিসচার্জ সামারি, হসপিটাল বিলের ব্রেকআপ, হাসপাতালের সব নথি গুছিয়ে রাখতে হবে, যাতে বীমা কোম্পানি বলতে না পারে এই কাগজ নেই বলে আপনার ক্লেম সেটেল করা হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মেডিক্লেমের টাকা আপনি পান বা না পান, অসুস্থতা কিংবা বিপদ সে তার বলে কয়ে আসে না। এই যেমন ধরুন শিলিগুড়িতে বিনোদন পার্কে অ্যাডভেঞ্চারের খোঁজে গিয়েছিল পড়ুয়ার, সেখানে যে বিপদ ওত পেতে বসে আছে কে জানতো? গোকাটিং রাইড চড়তে গিয়ে গাড়িতে চুল জড়িয়ে মৃত্যুর মুখে ছাত্রী। অভিযোগ, অ্যাডভেঞ্চার পার্কে পর্যাপ্ত কোনো নিরাপত্তাই ছিল না। শিলিগুড়ির বিনোদন পার্কে বেড়াতে গিয়ে বড়সড় বিপত্তি, মৃত্যুর মুখ থেকে ফিরল এক ছাত্রী। 2023-এ শিলিগুড়ির এই বিনোদন পার্ক অর্থাৎ সেভিং কিংডমে মৃত্যু হয়েছিল একজনের, তারপর ফের আবারও দুর্ঘটনা। 30শে ডিসেম্বর বিহারের আরারিয়া থেকে শিলিগুড়ির দাসপুরের এই অ্যাডভেঞ্চার পার্কে পড়ুয়াদের নিয়ে এসেছিল এক বেসরকারি স্কুল। অ্যাডভেঞ্চার করতে পার্কের গো কাটিং রাইডে চড়ে বছর 17-র এক ছাত্রী।
জয় রাইড করতে গিয়েই সাক্ষাৎ জমের মুখে পড়তে হয় ছাত্রীকে। রাইড চলাকালীন আচমকা গো কাটিং এর ইঞ্জিনে জড়িয়ে যায় ছাত্রীর চুল। মুহূর্তের মধ্যে খুলির উপরের অংশ ছিঁড়ে বেরিয়ে আসে। उसका बाल जो है पीछे वाली जो गो काटिंग की मशीन है ना उसमें फंस गया। फंसने की वजह से पूरा स्कल जो है वो विजिबल हो गया और ये पूरा स्किन पूरा का पूरा आउट हो गया। এটা সেই মেশিন, সেই গোকাটির গাড়ি যে গাড়িতে ওই ছাত্রী ছিলেন এবং এই পিছন দিকটা সম্পূর্ণ খোলা অর্থাৎ উন্মুক্ত। এখানে মোটর রয়েছে। ওই কিশোরীর মাথার চুল কার্যত এই মোটরে আটকে যায় এবং কার্যত গোটা মাথার স্কাল উঠে এখানে চলে আসে। 2023 সালে এই পার্কের ওয়াটার রাইডে মৃত্যু হয় একজনের। অভিযোগ, রক্তাক্ত ছাত্রীকে নার্সিং হোমে নিয়ে যেতে টোটোর ব্যবস্থা করে পার্ক কর্তৃপক্ষ। जो सेवन किंगडम अथॉरिटी वालों ने बहुत ज़्यादा रिस्पांस नहीं लिया। छोटे से नर्सिंग होम में टोटो के माध्यम से भेज रहे हैं, जहां पर कोई भी उनके पास में एम्बुलेंस वगैरह की सुविधा नहीं उन्होंने करके रखी है। স্বাভাবিকভাবেই বিনোদন পার্কের নিরাপত্তা প্রশ্নের মুখে। কোথাও কোনো নোটিফিকেশন দেওয়া নেই যে যারা আসছেন তারা লম্বা চুল নিয়ে আসবেন না, বা বড় চুল থাকলে তারা ক্যাপ ব্যবহার করুন, অথবা তাদের কোনো গাইড থাকবে। গাফিলতির অভিযোগে মঙ্গলবার রাতে প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। गाड़ी आपकी जो गो काटिंग का जो ड्राइविंग व्हीकल है वो कवर्ड नहीं है, जिसकी वजह से किसी का भी कोई कपड़ा हो, बाल हो, कुछ भी फंस सकता है। जी हाँ, कल रात हमने FIR फाइनल किया प्रधाननगर थाने में। তবে এত কিছুর পরেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন করতেই কার্যত মুখ লুকোতে চাইছে বিনোদন পার্ক কর্তৃপক্ষ। আমার সিনিয়ররা কেউ নেই, ছুটিতে আছে, আসুক তারপরে নিশ্চয়ই কথা হবে। ঘটনা তো ঘটেছে, এফআইআর তো হয়েছে, গাড়িগুলো খোলা কেন? মেইনটেনেন্স হয় না? মেইনটেনেন্স সবকিছুই হয়, পিছনটা তো খোলা, লম্বা চুল থাকলে তো মানে আপনি প্লিজ যাওয়াটাই স্বাভাবিক। কর্তৃপক্ষ মুখ খুলতে চাইছে না, অথচ তাদের গাফিলতির জেরেই এত বড় দুর্ঘটনা বলে অভিযোগ উঠছে। মোটা টাকার বিনিময়ে এই পার্কে বিভিন্ন রাইডে অংশ নিচ্ছেন তারা, কিন্তু নিরাপত্তা বিধি কিছুই নেই। যদিও পার্ক কর্তৃপক্ষের দাবি সবটাই তদন্ত করে দেখছেন পুলিশ কর্তারা। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। এবার একটু হাওয়া বদলের খবরে চোখ রাখা যাক। তা প্রকৃতির হাওয়া বদল হতে পারে কিংবা দলের অন্দরে হাওয়া বদল হতে পারে। নতুন বছরের শুরুতে আবহাওয়ার বদল সে তো আমরা দেখছি। গত কদিনে শীত ঘুমেছিল শীত, বছরের পয়লা দিনেই ঠান্ডার কামব্যাক, মানে হাওয়া বদল। রাজ্যের শাসক দলের অন্দরেও কি হাওয়া বদলের পালা চলছে? এই যেমন ধরুন বীরভূমে, সেখানে অনুব্রত জায়গায় কাজলের মাথায় উঠল মুকুট, জানিয়ে বছরের শুরুতেই জল্পনা শুরু। বীরভূমে নানুরের বাসাপাড়া প্রতি বছর পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মিলন মেলার আয়োজন করেন নেতাকর্মীরা। এবারও একই জায়গায় একই আয়োজন, মঞ্চও একই, কিন্তু মঞ্চে মধ্যমণি বদল। এই মঞ্চেই অনুব্রত মণ্ডলের মাথায় রূপোর মুকুট তুলে দিয়েছিলেন নেতাকর্মীরা। 3 বছর পর এবারও রূপোর মুকুট মাথায় উঠল, তবে এবার মাথা বদল। কেষ্টমণ্ডল নন, এবার বাসাপাড়ায় তৃণমূলের মিলন মেলায় 750 গ্রামের রূপোর মুকুট উঠল কাজল শেখের মাথায়। তাও আবার তখন যখন জেলাতেই রয়েছেন বীরভূম তৃণমূলের সভাপতি। সময় বদল, বছর বদল, তাই কি বীরভূমের রাজনীতিতে ক্ষমতার সমীকরণও বদলে গিয়েছে? সেই উত্তর না মিললেও রূপোর মুকুট পরে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতির পড়া বার্তা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো চলতে হবে। তাই যারা দুর্নীতিগ্রস্ত তাদের এ দলে ঠাঁই হবে না, এটা আমার কথা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। যদি দুর্নীতি করবে বসে যাও, অন্য দল আছে চলে যাও, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ঠাঁই হবে না। গরু পাচার মামলায় জেল খাটার আগে পর্যন্ত বছরের পর বছর নানুরে তৃণমূলের এই মিলন মেলার মঞ্চ আলো করে থেকেছেন অনুব্রত মণ্ডল। মুকুট মাথা বদল করতেই কি সেই কেষ্টকেই খোঁচা দিলেন কাজল? সেই উত্তর মেলেনি। তাতে অবশ্য অনুব্রত কাজলের রসায়ন নিয়ে জল্পনাও কাটেনি। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল দুদিন আগে ঘোষণা করেছিলেন 18,000 টাকা ভাতার কথা। তারপর থেকেই তো যত গন্ডগোল। গতকালই আমরা আপনাদের দেখিয়েছিলাম ইমামরা ভাতা বৃদ্ধি চাইছে। দিল্লিতে 18,000, বাংলায় 20,000। এই দাবির পর বিতর্ক কম হয়নি।
পুরোহিতরা যদিও অন্য পথে, মানে বলা ভালো উল্টো পথে হাঁটছে। একযোগে পুরোহিত, মহারাজ তারা দাবি করছেন ভাতা টাতা নয়, কাজ চাই। ভাতা নিয়ে দুভাগ বাংলা। দিল্লিতে কেজরিওয়ালের 18,000ই ভাতা ঘোষণার পরই ইমাম ভাতা বাড়ানোর দাবি উঠেছে বাংলায়। মাসিক ভাতা 20,000 টাকা করা হোক, আপিল নাকোদা মসজিদের ইমামের। ভাতা বাড়ানোর দাবি তুলেছেন ফুরফুরা শরীফের পীরজাদাও। আমিও একটু আপিল করছি কি আমাদের পশ্চিম বাংলা যত ইমাম আছে মিনিমাম 20,000 টাকা যদি হতে তাহলে ভালো হতো। এটা আমি আশা করি মুখ্যমন্ত্রীর কাছে যে আগামীতে পরিবার ভাতা, কীর্তন ভাতা, ইমাম ভাতা, মজ্জিন ভাতা, হ্যাঁ এটা বাড়ার দরকার আছে, এটা বাড়ানো হোক। ঠিক উল্টো পথে হাঁটছেন পুরোহিতরা। সমস্যারে দাবি ভাতা নয়, চাকরি চাই, শিক্ষা চাই। সোজা কথা বীরভূমের পুরোহিতদের। এক সুরে শক্তিপীঠ তারাপীঠ, বক্রেশ্বর, সতীপীঠ কঙ্কালীতলার পুরোহিতের। ভাতার আগে আমার দরকার কর্মসংস্থান আগে, মানুষের কর্মসংস্থান জীবিকা দিতেই হবে, নিশ্চয়ই দরকার। অনেক পুরোহিত আছে তারা কিছু করতে পারে না, তারা পুজো অর্চনায় থাকে, তারা অন্য কোনো কাজ করতে পারে না, তাদের ভাতা প্রয়োজন আছে এবং তার সঙ্গে সবার আগে কর্মের প্রয়োজন আছে, কর্মই শ্রেষ্ঠ। এই রাজ্যে বেকারদের কর্মসংস্থান হোক। বিভিন্ন ধরনের ভাতাতে আমার মনে হয় সামাজিক অবক্ষয় নেমে আসছে, সে ভাতা মানুষকে কর্মহীন করে তুলছে। এই ভাতাটা বাদ দিয়ে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করলে আমার মনে হয় সব থেকে ভালো হয়। প্রকল্প বন্ধ করে ভাতা নয়, স্পষ্ট বার্তা সতীপীঠ অট্টহাসের মহারাজেরও। শুধু প্রকল্প বন্ধ হয়ে কাউকে বিনা পয়সা ভাতা দেয় এটা কেউ মেনে নেবে না। আমাদের যেটা মূল স্বাস্থ্য, শিক্ষা আর প্রশাসন, এই তিনটা যাতে সুস্থভাবে সুন্দরভাবে চলে, এটাই আমরা নতুন বছরে সবাইকে আমরা এটা বার্তা জানাই। একই মত ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজেরও। আমাদের সাধু সন্ন্যাসীরা কোনোদিনই এই ভাতার দাবি করেন, এটা পশ্চিমবঙ্গের দিদি এইটা প্রথম করলেন, করে এটা সর্বনাশ করলেন। এখন তারা দাবি করবে, এরপরে দাবি করবে যেন সরকারি কর্মচারীরা যেমন মাইনে পায় সে মাইনে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতি মাসে ইমামদের 3,000 টাকা, মুয়াজ্জেমদের 1,500 টাকা ও পুরোহিতদের 1,500 টাকা দেয়। অর্থাৎ ইমামদের তুলনায় পুরোহিতদের হাতে অর্ধেক টাকা আসে। কার্তিক মহারাজ বলছেন সরকার নয়, পুরোহিতদের দায়িত্ব সমাজের নেওয়া উচিত। এইটা সমাজকে শিক্ষা দিতে হবে যে পুরোহিত আমাদের জন্য, তিনি তার দায়ভার সমাজ বহন করবে। পুজো কমিটি থেকে অন্তত পুরোহিতের মিনিমাম 25,000 টাকা দরকার। রাজনীতির মাঠে জোর তাল ঠোকাঠুকি। যেখানে সরকারি কর্মচারীরা ডিএ পায় না, টিচাররা সময়ে বেতন পান না, এসএসসি পরীক্ষা দিয়ে ভালো ছেলেমেয়েরা বসে আছে, বছরের বছর চাকরি হয় না, সেখানে ইমাম ভাতা বা এইসব ভাতা দিলে কী লাভ হবে পশ্চিমে আমি জানি না। হ্যাঁ, টিএমসির ভোট ব্যাংক শক্ত হবে যেমন দিল্লি সরকার করছে। কেউ কারুর বক্তব্য জানাতে পারেন, বাকিটা তো রাজ্য সরকার প্রশাসন দেখবেন, এটা আমাদের দলের বলার মতো বিষয় পড়ছে না। দিল্লি থেকে আসা ঠান্ডা হাওয়ায় বাংলায় শীত পড়ে, কিন্তু দিল্লির কেজরির এক ঘোষণার ঠেলায় বঙ্গ রাজনীতির তাপমাত্রা যে বাড়বে কে জানত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।